নমস্কার। আজকে আমরা আবার অনেকদিন পর একসাথে হয়েছি। কবি গদ্যকার শতানিক রায়ের গদ্যের বই আমি চলছি ঘর চলছে বইটির নিয়ে একটা আড্ডা। এই বইটি প্রথম প্রকাশ পেয়েছিল ইতিকথা প্রকাশ বই থেকে 2019 লাল মলাট পেপার ব্যাগ, বড় চমৎকার। ওই সংস্করণটাও আমার কাছে আছে। আমার খুব ইচ্ছে ছিল ওইটা সংস্করণটা খুঁজে পেলাম না। পরবর্তীকালে শহরতলী থেকে এটি পরিবর্তিত সংস্করণ হিসেবে বেরিয়েছে। বইটির তাও 2 বছর হয়ে গেল প্রকাশ পাওয়া। একটা বলার কথা, এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন একটি খবর, খুব ভালো খবর, খুব ভালো বইয়ের বিষয়েও 7 দিন থেকে 8 দিনের বেশি একটি খবর থাকে না, ভেসে কোথায় কোন অতলে হারিয়ে যায়, দ্বিতীয় সংস্করণের 2 বছর পেরিয়ে যাবার পরও এই বইটি নিয়ে আমরা কথা বলছি। আমাদের মনে হয়েছে কথা বলা দরকার। এর আগে আমরা অনেকবার এই বইটি নিয়ে বসতে চেয়েছি, নানা কারণে হয়নি, কিন্তু আজকে আমরা খুব আন্তরিকভাবে সকলে মিলে চেয়েছিলাম এই বইটি নিয়ে আমরা কথা বলবো। কথা বলতে গিয়েই বইটি আবার আমরা যারা এখানে সবসময় থাকি আসি, বইটি আবার বের করে পড়তে শুরু করেছি। আমি বারবার এই বইটি নিয়ে আমি অন্তত 4-5 বার পোস্ট করেছি। কেমন হয় এই বই পড়াটা? হয়তো আমি বিশ্বাস করি যে কোনো ভালো বই, যে কোনো একটা দারুণ বই, যে কোনো পৃষ্ঠা থেকেই আমাকে আকর্ষণ করে। যে কটা বই আমার মাথার কাছে বেশিরভাগ সময় থাকে, তার মধ্যে আমি চলছি ঘরে চলছে থাকে। তো হয়তো কোনো একটা দিন আমি একটা পৃষ্ঠা বের করে পড়ছি, পরে সঙ্গে সঙ্গে মনে হয়, এখন কিছু মনে হয় যে ওই দুটো কথা বলবো, ওই সঙ্গে সঙ্গে ওই দুটো কথা লিখেই বইটা পোস্ট করি। এই জন্য করি, আমার মনে হয়েছে এই বইটি সম্পর্কে প্রচুর পাঠকদের জানা দরকার, বইটি সংগ্রহ করে রাখা দরকার। এবং আমি বলিনি, এই কিছু কিছু বই থাকে সংগ্রহ করলেই সবসময় পড়ে ওঠা হয় না, সঙ্গে সঙ্গে পড়ে ওঠা হয় না। এই বইটি এরকম একটি বই যে আমি এর প্রচ্ছদের কাছে গেলাম, বাহ নামটা চমৎকার, কেউ আমাকে রেকমেন্ড করলেন, আমি বইটা নিলাম, কিন্তু তারপরেই হুট করে আমি পড়ে ফেলবো, সবসময় এই বইটির ক্ষেত্রে মনে হয়, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় না। কিন্তু মজা হচ্ছে এই বইটির কাছে বারবার ফিরে যেতে হয়। আমি অন্তত 10 থেকে 12 বার এই বইটির কাছে ফিরে ফিরে গেছি, আর ততবার আমার মনে হয়েছে এই বইটি বারবার ফিরে পড়ার বই, কখনো ফুরোবে না। আমার কাছে খুব মনে হচ্ছিল এই বইটি সম্পর্কে বলতে গিয়ে, যদি পাঠকের দিক থেকে দেখি তাহলে মনে হতে পারে এটা খুবই একটা রাবিশ বই, প্রথাগত গদ্যের চলন নেই, গদ্যের গল্প কি বলছে, আমি কিছু যেন কোন লেখক কি বলতে চাইছেন, কি রাবিশ। আর তখনই আমার ভেতর থেকে একজন টোকা দেয়, এটা একটি মহৎ, এটা একটি এমন বই যে বইয়ের আমি বিশ্বাস করি যে বইটির প্রতি যদি পাঠক সৎভাবে যায়, মনে হবে এই বইটি এমন একটি বই যা বইটি টিকা হবে, তারপর সেটাকে নস্যাৎ করে আবার টিকা হবে। কেউ দুটোর মধ্যে থেকে একটা নতুন পথের সন্ধান খুঁজে বের করবে। এরকম বহু দার্শনিক বইয়ের ক্ষেত্রে আমি দেখেছি, দর্শন চিন্তার ক্ষেত্রে বহু দেখেছি। এই বইটিতেও প্রচুর দর্শনের কথা আছে। পড়তে পড়তে বুঝতে পারি যে লেখক যে যাপনের মধ্যে যায়, যে পঠনের যে যাপন, সেই যাপনের মধ্যে দিয়ে যেতে যেতে তার
যে অনুভব তৈরি হচ্ছে সেই অনুভব এই লেখায় চলে এসেছে। শতানিকার আমার পাঠের একটা কমন অভ্যেস আছে। সেই অভ্যেসটা হচ্ছে একটি বই পড়তে পড়তে হয়তো একটি পৃষ্ঠায় এমন ভাবে টেনে রাখলো আর কোথাও যাওয়া হলো, ওই দিনটি ওই একটি পৃষ্ঠায় হয়তো টেনে রাখলো, সারা জীবন ধরে ওই বইটি হয়তো আর এগোতেই পারলাম না, কারণ যতবার ওই একটি পৃষ্ঠা অতিক্রম করে দ্বিতীয় পৃষ্ঠায় যেতে চাইছি টেনে দিচ্ছি। শতানিকের এই বইটির ক্ষেত্রে আমার তাই হয়েছে। আমি মানে এর আগে যখন পড়তে শুরু করেছিলাম আমি পেছন থেকে পড়তে শুরু করেছিলাম, যাতে আমি ওই 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 বিষয়টা এড়িয়ে যেতে পারি, যে প্রথম দিকে পড়তে গেলেই আমি যত এগোই তত আমাকে টেনে ধরে একটি লাইন, একটি 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 শব্দ, কিছু কিছু কথা। এখন শতানিক এই বই নিজেই লিখেছে যে একটি ভালো বই, একটি বই 1000 বছরও অপেক্ষা করতে পারে। সেই জায়গা থেকে দেখলে এই বই নিয়ে বলা আমাদের কাছে খুব সমস্যা, কারণ শতানিকের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক একদম নৈমিত্তিক নয়। এত কাছ থেকে 7 বছর 8 বছর বা পলাশদার অঞ্চলে এত নিবিড় ভাবে ওকে চেনার চেষ্টা করি, ওর যাপনটাকে বোঝার চেষ্টা করি, যে বইটা পড়তে গিয়ে বারবার শতানিকের যাপনটা, শতানিকের কথাবার্তা, যেহেতু আমি আর শতানিক সবচেয়ে বেশি সময় কাটিয়েছি, ওর কথাগুলো আমার কানে বাজে। ওর লেখার মধ্যে আমি সেই অনুরণনটা খুঁজে পেলে থমকে দাঁড়াই, না পেলেও থমকে দাঁড়াই। যে কথাটা শতানিক বলছে, শতানিক কিরকম, এটা একটা বিপদ। আবার এটাও একটা সুবিধে যে হয়তো অনেকেই বইটা ধরতে পারছে না, আমি হয়তো ধরে ফেলছি, বা আমরা হয়তো ধরে ফেলছি যারা কাছ থেকে দেখি। আমি এই বইটা পড়তে গিয়ে যেটা আমার আশ্চর্য লাগছিল যে শতানিকের অনেকে, আমি আরেকটা কথা বলে দিতে চাই যে অনেকে বলেছে এই বইটি ব্যতিক্রম, অনেকে কমেন্ট করে আমি যখন পোস্ট করি। আমার না এই কথাটিতে আমি একটু ভাবছিলাম, একটু আশ্চর্যের মতোই ভাবছিলাম যে ব্যতিক্রমের কথাটি একটি বইয়ের ক্ষেত্রে খুব খারাপ। আমার মনে হয়েছিল পঞ্চভূত থেকে একদম শেষ পর্যন্ত মাঝখানে এত বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যের ধরনটা একই। কেন একই? কারণ ওটা স্বাভাবিক, তার কাছে সেটাই স্বাভাবিক। আমাদের দেখার চোখ, পড়ার যে অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে সেটা বোধহয় এতদিন ছিল। শতানিকের ক্ষেত্রে আমার মনে হয়েছে এই যে এই শতানিকের সঙ্গে সবসময় মেশার একটা ফল, এই বইটাকে ধরতে আমার সুবিধে, যে শতানিকের এটাই স্বাভাবিক বোধ। শতানিক যেভাবে কথাটুকু বলে সেই ফলটা এখানেও পাই। আমার এই বইটা নিয়ে বলার কথা না, এই বইটা বলতে মানে পড়তে গিয়ে আমার বারবার মনে হচ্ছে যে একটু যদি নোট করে রাখতাম, তারপর আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এই নোটের কোনো মানে নেই, কারণ এই টিকার পরে আবার টিকা হবে, এই টিকা একটু নষ্ট করে আবার টিকা হতে পারে, এরকম প্রচুর এরকম অল্প বিস্তর পড়াশোনা করতে গিয়ে দেখেছি প্রচুর দর্শনের বইয়ের ক্ষেত্রে এরকম ঘটেছে যে বইটি প্রচুর মানুষকে বিরক্ত করেছে, এবং বিরক্ত করেছে বলে প্রচুর মানুষ তার কাছে গেছে। কেন বিরক্ত হচ্ছি, কেন আমি ধরতে পারছি না? প্রচুর মানুষ নস্বাত করেছে, যত নস্বাত করেছে একটি বই তত জীবিত হয়েছে, এরকম বই উদাহরণ প্রচুর। আমি শতানিককে মনে মনে ঈর্ষা করেছি এই বই। আমি কালকে খুব বললাম যে তুমি তোমার মুখের পুরি বলছি, এই বইটি 5000 বছরে বেঁচে থাকার ক্ষমতা আছে, এমন একটি বই। কারণ বইটি একটি দুটি তিনটি চারটি পাখে ফুলিয়ে যায় না। আমি আজকে কালকে গত পরশু বইটি পড়েছি, আমাকে জিজ্ঞাসা করলে কি পড়েছি একটু আবার এতগুলো কথা বলে ফেললাম, পড়ালেও এই যে ওর গদ্যের যে চলো মজা দেখুন, আমি চলছি ঘরও চলছে বইটির নাম। আমি কত ভাবতে 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 ভাবছিলাম এই নামটা কি সিগনিফিকেন্ট হলো।
কারণ গদ্যটা তো আমাকে চলতেই দিচ্ছে। গদ্যটা তো মন্থরতার গদ্য, কিন্তু গদ্যটা তো সব নয়। এর ভেতরকার যে দর্শন, দেখা, সেই দেখা প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে এবং পাল্টে যাচ্ছে বলেই লেখক যেহেতু খুব ওই দেখাটাকেই যেন অনুবাদ করছে, তর্জমা করছে, বলে এত ঘনভাবে পাল্টে যাচ্ছে, এত আন্তরিক ভাবে পাল্টে যায়। আন্তরিক ভাবে কোনো মানুষের সঙ্গে বিচ্ছেদ ঘটে এরকম একটা লাইন এই হয়ে আছে। আন্তরিক অন্তরঙ্গ কারণে এক বন্ধুর সঙ্গে বিচ্ছেদ ঘটছে, অন্তরঙ্গ কারণে কারোর সাথে বিচ্ছেদ ঘটে, এই লাইনের ব্যবহারটাই আমাকে চমকে দিয়েছে। আজকে আমি সারাদিন ভেবেছি অন্তরঙ্গ কারণে বিচ্ছেদ। আমি হলে 10 বার করে ভাবতাম এই বিষয়টা বলবো, কিন্তু আমি লেখককে বুঝতে চেয়েছি যে ওই যে দর্শন, দেখা, দেখতে দেখতে পাল্টে যাওয়া, তিনি কিন্তু আগের লাইনটার সঙ্গে আর কোনো সংযোগ রক্ষা করতে চাইছেন না। আমার মনে হচ্ছে ভুল হতে পারে, কারণ আমি বলেছি এই বই আমাকে নস্যাৎ করে দেবে যখন তখন, এই বই শুভ্রতাকে নস্যাৎ করে দেবে, এই বই শতাধিককেও নস্যাৎ করে দিতে পারে। শতাধিককে বলেছি এই বই তুমি আরেকবার লিখতে পারবে না, লেখা সম্ভব কিনা আমি জানি না। পরবর্তীকালে মানে এই বইটা যদি কেউ বলে একদম শতাধিকের ব্যক্তিগত কথা, কিন্তু কোথাও ব্যক্তিগত অনুষঙ্গ নেই। কেন এই বইটি সম্পর্কে আমি বলছি, স্মৃতি প্রচুর। এই বইটির অন্তত 30-40 বার আমি স্মৃতি কথাটি পেয়েছি। তারপর আমি হাত রাখছি স্মৃতি কোথায় আছে। শতাধিককে বুঝতে হলে শতাধিকের জীবনটা কেমন একটু বোঝার দরকার। আমাদের প্রথাগত পদ্ধতি, লেখককে যদি একটু বুঝতে পারি, লেখকের যাপনটা যদি একটু বুঝতে পারি, পরের আগের জীবনটা যদি একটু বুঝতে পারি, তাহলে বোধহয় লেখককে ব্যাখ্যা করা সম্ভব। দেখছি না কি অদ্ভুত, ও স্মৃতিটাকেই বিষয় করে লাইনের কথাই স্মৃতিটাই বিষয়। স্মৃতিতে কি এলো, ও ছোটবেলার জীবন কেমন ছিল, ও কার দ্বারা আহত হয়েছে, কার দ্বারা কে ওকে বেশি ভালোবেসেছে, একটিও এরকম বিয়ের সন্ধান পাচ্ছি না। যখন একটু ভাবছি এই তো পেয়েছি, ঠাকুমার কথা লিখছি, তারপরেই দেখছি স্লিপ করে ওটা আসলে কোনো ব্যাপারই না, ওটা কোনো বিষয়ই না। ও আসলে বলতে চেয়েছে স্মৃতি কি, স্মৃতি কিভাবে আমাদের মধ্যে কাজ করে। শতাধিকের কবিতার ক্ষেত্রে আমি বারবার বলেছি, শতাধিকের কবিতা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে আলোক সরকারের কাছাকাছি যদি আমি কাউকে খুব কাছে, আলোক সরকার আমার খুব প্রিয় কবি এবং সেই কারণে শতাধিক আমার প্রিয় কবি, মানে প্রভাবিত বলি আমি, মানে কোথাও না কোথাও আমাদের প্রিয় কবির ছায়া আমার মধ্যে থাকে এবং সেটা খুব ভালো একটা ব্যাপার। তো এই বইটি পড়তে গিয়ে আমার মনে হয়েছিল কি আছে এর মধ্যে, কার ছায়া আছে। বিশ্ব সাহিত্য আমার খুব কম পড়া, কিন্তু আমার মনে হয়েছিল যে শতাধিক অনেক দার্শনিক বিষয়গুলো জানে, দার্শনিক বিষয়গুলো খুব গভীরভাবে পড়ার চেষ্টা করেছে এবং পড়তে 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 ওর যাপনের মধ্যে যেটা চেষ্টা করেছে, ছাত্র ওকে খুব প্রভাবিত করেছে আমার মনে হচ্ছে, খুব খুব মনে হয়েছে। কারণ ছাত্র অনেকগুলো কথা, এবার ছাত্র যেহেতু আমার সেই গভীরভাবে পড়া নেই, আমি ব্যাখ্যা করতে পারবো। কালকে ওই কি যেন ব্যাড ফেথ অতিক্রম করতে, ব্যাড ফেথটা অনেকক্ষণ পড়ার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, পরে আলোচনা করা যাবে। অনেকটা ও যা বুঝলাম এই কঠিন লেখক ব্যাড ফেথ, আমি যা নেটে ঘেটে দেখলাম শতাধিক যেভাবে ব্যবহার করেছে, হ্যাঁ না এটাকে আমি জোড়া লাগানোর চেষ্টা করবো না, এটা আমার দ্বারা হবে না, বরং আমি ওই অনুষঙ্গটাকে করতে গিয়ে একটু শতাধিককে ধরার চেষ্টা খুব বক করলাম। এবার আমি শতাধিকের কাছে যাব। একটি বই হয়ে ওঠার পর লেখকের মৃত্যু হয়, আমরা জানি। এবার শতাধিক রোলাবার্থের কথাও এনেছেন এখানে। হ্যাঁ, প্লেজার অফ তথ্য পেলাম এটা নিয়ে। হ্যাঁ, প্লেজার অফ রাইটিং। তো
লেখক মরে গিয়েছে অনেকদিন আগে। এখন এই যে 3 বছর 4 বছর আগেকার বা 5 বছর আগেকার লেখা, এই দূরত্ব থেকে দেখি সুতরাং কিভাবে দেখে, কিভাবে ওর লেখা হয়ে উঠছিল, এটা সুতরাং যদি একটু বলে আমার সরাসরি আমাদের হয় যে কিছুটা সুবিধা হয় বইটি পড়তে, বা দরকারও নেই সুবিধা হওয়ার কিছু, কিন্তু আজকে যেহেতু শতানিকের বই নিয়ে আলোচনা, শতানিক এই বইটি হয়ে ওঠার কথা যদি কিছু বলে তার সঙ্গে আমরা একটু জুড়ে দিতে পারি বা আমাদের প্রশ্নগুলো জুড়ে, কারণ প্রচুর প্রশ্ন এই বই নিয়ে অন্তত কয়েক হাজার প্রশ্ন আমরা করে দিতে পারি। প্রত্যেকটা লাইন এত এত আমাদের কাছে অভিনব, প্রত্যেকটা লাইন সম্পর্কে জানতে ইচ্ছে করে। তা তো সব শতানিকের কাছে 2015 সাল 2015 সাল থেকে 2022 সালের মধ্যেকার গদ্য হচ্ছে এই বইটা। তো এখানে প্রথমে শুরুটা লেখার কিন্তু আমি কিছু এই বইটা এভাবে লিখবো বা কিছু ভেবে টেবে কিছু লিখি, মূলত হচ্ছে একটা গদ্য লিখবো বলে লেখাটা শুরু করা হয়েছে। তো সেখান থেকে সেই গদ্যটা কিন্তু লিখতে গিয়ে আমি দেখলাম যে প্রথম গদ্যটা কিন্তু অনেকবার আমি লিখেছি, তারপরে দাঁড়িয়েছি। তার কারণ যে প্রথম লেখাটা বহু চেষ্টার পর, তারপরে আমার মনে হলো যে কোথাও একটা গিয়ে যে আমি একটা প্রথম গদ্যের মধ্যেই সূত্র পাচ্ছি, যেখানে আমার আরো ভবিষ্যতে আরো কিছু লেখার আছে, বলার আছে। তো আমি বারবার বলি যে বলার আছে শব্দটা, মানে বলাটা সাংঘাতিক জিনিস, মানে বলাটা একটা শরীরী বিষয়, এবং সেইটা আমি কিন্তু নিজের মধ্যে রেখেছি বেশ অনেক বছর, এখনো আছে। কিন্তু এখন আমি বিশ্বাস করি যে সেই বলার আমার আর কিছু নেই, মানে এই বইটা হয়ে যাওয়ার পরে এই বইয়ে যা যা বলেছি সেই মতো করে আর কখনো কিছু বলতে পারবো না, এটা শেষ হয়ে গেছে, এই অধ্যায়টা শেষ। তো ওই যে শুরুর যে প্রচেষ্টাগুলো, যে এটা শুরুর প্রচেষ্টাগুলোতে বইয়ের প্রথম ভাগের যে গদ্যগুলো, যে 4-5টা গদ্য আছে, সেগুলো কিন্তু মূলত কিন্তু অবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে দেখা, মানে বিভিন্ন বিষয়কে আমি কিভাবে দেখি, কিভাবে ভাবি। সেখানে আমার ব্যক্তিগত অনুষঙ্গ খুব কম আছে, মানে ব্যক্তিগত অভিজ্ঞতার যদি বলি, সেটা মূলত পাঠের ডিসকোর্স ছাড়া আর কিছু নেই। তো সেইখানে গিয়ে আমার ওই মনে হয়েছে প্রথম গদ্যটা, মানে প্রথম দিকের গদ্যগুলো এইভাবে লেখা, তারপরে দ্বিতীয় ভাগের গদ্যগুলো কিন্তু ওই পাঠের অভিজ্ঞতা এবং সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত অনুষঙ্গ, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বারবার বলি। তো ওই অভিজ্ঞতা এবং ওই তার সঙ্গে স্মৃতির কথা আমি লিখেওছি এখানে, যে স্মৃতি যত পুরনো হয় তখন আর সেটা স্মৃতি আর স্মৃতি থাকে না, তখন একটা কল্পনা হয়ে যায় ওটা। তো সেই কল্পনাটা কিন্তু এই বইয়ের কিন্তু একটা বিশাল অস্ত্র, এটা আমি ভেবেছি আমি নিজেকেও রিপ্রেজেন্ট করতে চাই কল্পনার মধ্যে, এবং সেখানে আমি আমার কোনো কথাই আমি বলতে চাইনি, এটা আমি খুব ডেলিভারিটলি চেয়েছিলাম যে আমার স্মৃতির যে সব অনুষঙ্গ থেকে এগুলো উঠে এসছে লেখাটা, এটা আমি কিছু বলবো না। এবং সেখানে গিয়ে দেখা গেল যে তার মাঝে এই দ্বিতীয় ভাগের আগে কিন্তু তৃতীয় ভাগের গদ্যটা আমার লেখা হয়ে গেছে, এবং সেটা কিন্তু প্রথমে আমি একটা গল্প হিসেবে মানে 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 একজন ব্যক্তি বলছে তার কথা, এটা গল্প হিসাবে কিন্তু প্রকাশিত হয়েছে। তারপরে আমার মনে হয়েছে বহুদিন পরে যে এটা গল্প না বলে গদ্য বলা ভালো, যে গল্পের যেই জিনিসগুলো গল্পে থাকা দরকার সেটা এতে নেই, এটা গদ্য। তো এই শেষ গদ্যটা পুরোপুরি হচ্ছে একটা ব্যক্তিগত গদ্য, এবং সেখানে যা কিছু বলেছি সেখানে অনেক কিছু অনুষঙ্গ আমার ব্যক্তি জীবনের সঙ্গে কিন্তু আছে, যোগ আছে অনেক, এবং কিন্তু সেটাও কিন্তু একটা কল্পনা, যা ঘটনা বলা সেটা আমি কিছুই কিন্তু নেই, আমি কিন্তু বলতে চাই, সেটা কিন্তু বাস্তবে নেই।
তো এটা হলো ওই বইয়ের 3টে ভাগের কথা। তো দ্বিতীয় ভাগটা নিয়ে একটু বলতে ইচ্ছা করছে যে এখানে যেহেতু অবজেক্টিভিটি আর সাবজেক্টিভিটি দুটোই আছে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে দ্বিতীয় ভাগটা আমার বেশি ব্যক্তিগত, কারণ যে এখানে আমার ওই অনেক পাঠের অনুষঙ্গ এবং সেই ডিসকোর্স এবং সঙ্গে আমি কি ভাবছি তার একটা আমি মানে তার একটা যোগ সূত্র তৈরি করতে পেরেছি, যেটা আমি এখন খুব কম পারি। তার কারণ যে আমি মনে করি যে একটা লেখার পরে যে অন্য একটা লেখা লিখতে গেলে যে সময়, যে ভাবনার সময়টুকু দরকার, সেটা আমি এখনো পাইনি। আরো কিছু বছর পরে হয়তো আবার কিছু গদ্য এরকম লিখতে পারবো, এরকম পারবো কিনা জানি না, হয়তো তার থেকে ছোট হবে। তো এই যা হলো মানে বইয়ের হয়ে ওঠার কথা। আর বলুন কি বলবো। দ্বিতীয় ভাগে এসে তোমার গদ্যের চলনটা অনেক মানে আমাদের কথ্য ভাষার কাছাকাছি এসে, এটা ঠিক কথা। আগেরটা অনেক বেশি মানে যেন কবিতার ফর্ম, আমি মানে জাম্প কাটে আমরা যেমন বলি যে আগের লাইনটা থেকে পরের লাইনটা যেন অনেক দূরত্ব, এবং আমাদের ধরতেও সেই জন্য একটু সমস্যা হয়েছে। দ্বিতীয় ধরতে পারছি কিন্তু ধরতে গিয়েও পারছি না, মানে এটা কি মানে সময়টার জন্য প্রথম অংশটা বোধহয় ইয়েতে বেরিয়েছিল, আর দ্বিতীয় অংশটা অনেকদিন পর লিখেছো। এটা কি সময়ের জন্য না তোমার সচেতন একটা প্রক্রিয়া ছিল? এই দ্বিতীয় ভাগটা লেখার ক্ষেত্রে কিন্তু আমার একটা সচেতন প্রক্রিয়া ছিল, যে আমি ভাষার মধ্যে যা বলবো আমি ভাষার মাধ্যমে বলবো। এইটা একটা সচেতন ভাষা নির্মাণ করার চেষ্টা। এবং এর দ্বিতীয় ভাগে অনেক সময় এইটা ঘটে যে মানে ঘটেছে আমার সঙ্গে, যে এর একটা মন্থরতা আমাকেও পেয়ে বসেছে। মানে এই মানে কিছু কিছু বিষয় লেখার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সাইকোসোম্যাটিক, মানে শরীর এবং মনের যে এত অদ্ভুত পুরো শরীরটা কাজ করেছিল। তো এই ক্ষেত্রে আমার ওই মন্থরতা, এবং এই মন্থরতা আমি ভবিষ্যতে আমি আবিষ্কার করি রবীন্দ্রনাথের একটা একটা লেখার মধ্যে, যে লিখনের যে প্রথম মানে লেখাটা, সেখানে রবীন্দ্রনাথ বলছে মানে মানে প্রজাপতি সে হচ্ছে মানে শাল গোনে না, সে ক্ষণ গোনে। হ্যাঁ, মানে এই ক্ষণ গোনাটা কিন্তু সময়ের আমাদের যে ইয়েটা, ফর্মটাকে কিন্তু, ধারণাটাকে কিন্তু নস্যাৎ করে দিচ্ছে। এবং ভবিষ্যতে ওটা আমি আমার অন্য লেখাতে ব্যবহার করি ভবিষ্যতে, সেটা এই বইতে নেই অবশ্য। তো আমার খুব ইচ্ছে এই বইটির যে সহকর্মী একটু কাজ করছে অডিও বুক। তো ও যখন বলছিল যে শতানিক তার বইটা কাকে দিয়ে পড়াবে, শতানিক দারুণ পড়ে, শতানিক খুব দারুণ পড়ে, খুব ভালো পারে। তো শতানিককে দিয়েই করা। তারপর দেখলাম শতানিক পড়েছে এবং খুব ভালো হয়েছে। তো আমার ইচ্ছে এই বইটির কোনো একটি প্রিয় অংশ শতানিক আজকে পড়বে। দিন যাপনটা আমার লেখাই হয়েছিল হচ্ছে দিনলিপি আকারে আমি লিখেছিলাম। আমি সম্ভবত এটা 5 কি 6টা ভাগ আছে, 7টা ভাগ আছে, 7 দিনে 7টা দিন যাপন। 1 নম্বর, দিন অতিক্রম করার মধ্যে সময় ধীর হয়ে যাওয়াও
লুকিয়ে থাকে। যেভাবে পা ফেলি আর পা মিলিয়ে যায়, যাত্রাপথ সন্ধ্যাভিমুখী, সব ধ্বংস বিধ্বস্ত করে যেভাবে জীবন নিজেকে সাজিয়ে গেছিল। অনেক অভ্যেস, নিবিড়তার অকাল প্রয়াণ ঘটে। আমরা কেউই ঘাড় উঁচু করে তার মীমাংসা করতে পারি না, অথচ এসবই দৃঢ়তার দাবি রাখে। আদৌ রাখে কি? এমন কিছু প্রশ্নের উত্থান আর জ্বর ভোর থেকে শুরু হওয়া বোধের টানা গতি কোন দিকে যায়? মানুষ যেদিকে নিজস্ব অভিমুখ বেছে নেয়, নরম শরীর সাহিত্য আছে যেন। এমন ভাবতে গিয়ে দেখা যায় শূন্যতা বিষয়ক অনেক দর্শন অথবা দর্শনের মৃত্যু ঘটতে শুরু করে। এখান থেকেই নতুন পথ এবং তার অন্যরকম যাত্রা। 2, চিহ্নে রূপায়িত হওয়া মানুষের গতি প্রকৃতি তখন বুঝতে পারি না। আক্রান্ত হওয়া কাকে বলে, এমন সবের মধ্যেও মাত্রাতিরিক্ত আত্মগোপন করে থাকে। ধ্বংস কেউ কখনো তার শুরু নির্ধারিত করে দেয়, যেন এই পথে পৃথিবী সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর, অথচ এখানে কোনো কিছুই স্বাভাবিক নয়। সবই তাই স্বভাব সিদ্ধ। স্বভাব আর সিদ্ধ এই দুটো শব্দ একসঙ্গে জুড়ে দেওয়া যায়। এইরকম কোন শব্দের অভিঘাত মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যেন ব্রহ্মাণ্ডের কোথাও বিচরণশীল মানুষেরা কচ্ছিত কোনো গল্পে বিচরণ করতে করতে দেখা হয়ে যায় সেই অনাকাঙ্ক্ষিত মানুষের সঙ্গে। এই আকাঙ্ক্ষার মধ্যে নিহিত অনাকাঙ্ক্ষা। 3, সময় স্থিতাবস্থার সঙ্গে জড়িয়ে থাকে অর্থহীনতা। মানুষের জীবনের সব রকম ঘটনার সঙ্গে এও বিরাজ করে। আস্তে ধীরে সহজ জটিলে মিশে থাকা অর্থহীন স্রোত। মাঝে মধ্যে একটা নদী টের পায়। নদীর চিহ্ন এই পথে প্রান্তরে জুড়ে আছে। বিকেল শেষ হচ্ছে আর সন্ধ্যা শুরু। নদীর অদৃশ্য উপস্থিতি বা আমার অদৃশ্য উপস্থিতি নদীর অস্তিত্বকে স্পষ্ট করছে। হ্যাঁ, এমনও হতে পারে কিছুক্ষণ পরে পূর্ণ চাঁদ দেখা দেবে আকাশে। আমার আর নদীর মাঝের পথটা পরিষ্কার হয়ে যাবে। আমার চোখ অনেক অনেক বছরের সূর্য তেজ নিয়ে আছে। এই অপেক্ষারত সূর্য প্রতিমা কাঙ্ক্ষিত চাঁদের জ্যোৎস্নাকে ঘিরে ফেলতে চায়। এতদিন হয়তো নদীটা পরিষ্কার ছিল না। এভাবে নদীর চারপাশের ভুবন, মাটি, গাছপালা সব নদী পথকে আড়াল করতে চাইছে। সূর্য আর চন্দ্রের এই খেলাকে সম্পূর্ণ অর্থহীন প্রমাণ করে দিলে সব যেন স্থির। মানুষ এভাবে আয়ুবর্ধন। পৃথিবী বৃদ্ধি হতে থাকে জীবনের সঙ্গে। মানুষ তবেই না ম্লান। কিছুক্ষণ পরে রাতে নদীপথ আচ্ছায়া হয়ে হারিয়ে যাবে অরূপের খেলা নিয়ে দাঁড়িয়ে মানুষ। আমাকে এসব বুঝে নিতে হবে। অনুভূতি স্রোত যেন স্বাভাবিক না। আমার কাছে এ পথ মৃত্যুর দিকে নয়, অমরত্ব যেন অবতলে নির্ধারণ করে দিয়েছে কেউ। সহস্র পাপড়ির পদ্ম সেখানে বিচিত্র খেলা, আর সূর্য থাকতেও তার শোষণ খেলা আপাতত রুদ্ধ। পথটা কুয়াশাচ্ছন্ন, আর এই দেহ অযথা চাঁদের দিকে উঁচু হয়ে থাকে। অর্থ এই পাঠ যেন চলতেই থাকে। অর্থহীন কি অন্য কোনো অর্থে আমাদের কাছে পৌঁছে দেবে। শতাধিকের এই গদ্যের বইটার ক্ষেত্রে আমার বারবার মনে হয় যে ও কি কবিতার থেকে আলাদা করতে চেয়েছিল লেখাগুলোকে।
নাকি ওর কবিতার চলনের সঙ্গে গদ্যের চলনের খুব মিল? এটা সচেতন ছিল নাকি যা যেভাবে অনেক হয় না স্পন্টেনিয়াস লেখা? আমার গদ্যের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে যেমন আসে সেরকমও পরে দেখা যাবে। প্রথম লেখাটা তুমি বললে তোমার মানে বারবার চেষ্টা। হ্যাঁ, চেষ্টার ফসল। তবুও কিন্তু এই চেষ্টাটাকে আমি বারবার এই কথাটাই বলি যে কৃষকের ঘামের গন্ধ যেরকম হাতে লেগে থাকে না, যতই আমরা যে সকল লেখা লিখি তার মধ্যে আমরা সবাই বানিয়েই লিখি, সবাই চেষ্টা করি তার নির্মাণটাকে করতে, কিন্তু নির্মাণটা যাতে ঢাকাও থাকে, দাগটাও যাতে না থাকে, সেটাও আমাদের চেষ্টা থাকে। কখনো পারি কখনো পারি না, এটা একটা ব্যাপার। তুমি বললে তাই, কিন্তু আমার কিন্তু কখনো মনে হয়নি এটা খুব চেষ্টাকৃত লেখা, বারবার করে লেখা। কবিতার ক্ষেত্রে এই কবিতার সঙ্গে গদ্যের যে তুমি গদ্য লেখো ধারাবাহিকভাবেই আমি লেখো, কখনো ফর্মে ছোট হয়ে যাচ্ছে, কখনো হচ্ছে, এই যে দুটো আলাদা জনরা আমরা আলাদা করি, তার মধ্যে তোমার যাতায়াতটা কিভাবে? আমার ক্ষেত্রে কবিতা আর গদ্য কিন্তু আমি যেরকম ভাবনায় গদ্য লিখি সেটা কিন্তু আমি আমার কবিতার থেকে পৃথক রাখতে চাই, অথচ অবশ্যই পৃথক রাখতে চাই, আমি চাইবো তাই অবশ্যই। কিন্তু এখানে কিন্তু ওই যাত্রাটা কবিতার গদ্যের মধ্যে কিন্তু আমাকে কিন্তু ওই আমার সময়টা আমাকে বলে দেয়, যে আমার মুহূর্ত বলে দেয় আমি কি গদ্য লিখতে যাব না আমি কবিতা লিখতে যাব। কারণ যে এই গদ্যগুলো অনেক সময় আমার কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবেও আসে, কিন্তু তার ভাষাটা নির্মাণটা আমার কিন্তু সচেতন হয়ে আসে। তো সেই ক্ষেত্রে কবিতা আর গদ্য যেমন এটা করতে গিয়ে এই বইয়ের মধ্যে অনেক লেখার মধ্যে কিন্তু কবিতা এসেছে, এবং সেটা যে আমাদের যে দার্শনিক কবিতার যে একটা ফর্ম, যেটা এখন অরিন্দম চক্রবর্তীও বিভিন্ন প্রবন্ধ কবিতা আকারে লিখছেন, এবং বা আমরা যদি নিচ্ছে বলি হাইটেকার বলি, এরাও অনেক দার্শনিক কবিতা লিখেছেন। তো এই ক্ষেত্রে আমার কিন্তু ওই বিষয়টা এই কবিতাগুলো আমি আবার কবিতার বইতে বা কখনো কবিতা হিসেবে ছাপতে চাইব না। দু একটা ছাপাও হয়েছিল, ছাপতে চাইবো না তা নয়, কিন্তু এটা মূলতই কিন্তু আমার এই বই লেখার সময় লেখা হয়েছে, এই গদ্যগুলো লেখা। গদ্যের অনুষঙ্গে অনুষঙ্গে মনে হয়েছে কবিতা এখানে দিতে হবে, কবিতা এটা অনেক সময় মনে হয়েছে, যেহেতু তোমার কবিতা আমি বারবার পড়ি, তখন আমার মনে হয়েছে যে এই গদ্যগুলো কি কবিতা লেখার মধ্য থেকে উঠে এসেছিল কিনা, কখনো কখনো বোঝা যায় না বা আমরা বুঝে উঠতে পারি না। এই যে তুমি বললে তাতে সুবিধা। আমি একটা কবিতা পড়ি, এরই একটি কবিতা আছে, এই কবিতার এই যে ধরনটা বা কবিতা, যেই কবিতাটা আমি এইখানে দেখতে পাবো, দু তিনটে কবিতা, এই কবিতার থেকে আবার যখন শতানিক আলাদা করে কবিতা লিখছে, যেটা গদ্যের অনুষঙ্গ হিসেবে নয়, সঙ্গী হিসেবে নয়, সেটা কিন্তু যেন মনে হয় আলাদা একটা কবিতা। কখনো দেখেছো গাছকে সবার সামনে কখনো বাকুল ছাড়তে দেখেছো? এরকম মন কেমন দৃশ্যে যখন অন্ধকার নামে, দেখি মুখোশে মাসির গন্ধ লেগে, বুকের মধ্যে ভাঙা চাঁদের অস্থি দুলছে, আমি এপার থেকে ওপারের সাঁকোয় পাগল সেজে থাকি। আমি এপার থেকে ওপারের সাঁকোয় পাগল সেজে থাকি। এই সেজে থাকাটা কবির একটা ধর্ম এবং বর্ম আমার মনে হয়। আমার কাজ আমি এতটুকুই স্থগিত রাখছি। এরপর আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি, গিয়ে আমরা এরপর শুদ্ধ আজকে এই বইটি নিয়ে বলবেন মূলত শুদ্ধ বা না বলা। শতানিকের একটি বই ছিল না, আমি আজকে বইটার কথা আমার খুব মনে পড়ছিল, কিছুতেই খুঁজে পেলাম না পেপার ব্যাগটা। আমার খুব ইচ্ছে ছিল প্রায় ওই না আমির সাথে এই বইটির এখানে শূন্যতার দর্শনের কথাও অনেক বলেছে, এই বইটি যদি কবিতাগুলি করতে
করতে পারতাম, আমি খুঁজে পেলাম না। কখনো কখনো ইচ্ছে করে আমার মানে পড়ার মজাটা কি, মানে নিজের মতো করে পড়ার একাডেমিক নন একাডেমিক পড়ার মজা হচ্ছে যে দেখি না লেখক যখন এই সময় কবিতা লিখছেন, আমি রবীন্দ্রনাথের ক্ষেত্রে যারা অনেক লিখেছেন, এই সময় কি কবিতা লিখছেন, আবার এই সময় কি উপন্যাস লিখছেন, এই সময় কি গল্প লিখছেন, তখন না যেন একটা লিঙ্ক খুঁজে পেতে ভালো লাগে, এই আবিষ্কারটা করতে ভালো লাগে। তো এরপর আমি যেখানে লিঙ্কটা ছেড়ে যাচ্ছি সেখানে শুদ্ধ মিত্র কি বলছেন, আমি শুধু কিভাবে শতানিকের বই নিয়ে কিছু বলা, শতানিককে নিয়ে কিছু বলা এবং সে নৈর্ব্যক্তিক ভাবে বলা, প্রীতমের কথা ধার করে বলি, আমাদের পক্ষে একটু অসুবিধা। যেমন শতানিকের কাছের মানুষদের অসুবিধা, এবং আরেকটা সমস্যাও আছে, সেটা হচ্ছে দৃষ্টিতে স্বচ্ছতা আনা জন্য একটু দূরত্ব প্রয়োজন, যে দূরত্বটা শতানিকের সঙ্গে আমাদের নেই, ফিজিক্যালি নেই। এসবকে বাদ দিয়ে যদি কোনো বইয়ের কথা বলতে হয়, যখন আমার হাতে এসে পড়ে আমি চলছি, বড় চলছে, তখন আমি বরং শতানিককে না চিনেই এই বই পড়ার চেষ্টা করি, বা আরো সহজ করে বললে বইটা পড়ার চেষ্টাই করলাম। আজকে তো একটা বর্ষার দিন, কিন্তু দিন কয়েক আগেও এই শহর, এই জেলা জুড়ে একটা অসম্ভব গ্রীষ্মের প্রবাহ চলছে। আপনাদের তরতাজা স্মৃতি একেবারে, এবং প্রতিটি আলাপ আলোচনার মধ্যে আসছিল সেই গ্রীষ্মের কথা, কি গরম, কি দুঃসহ গরম, খুব স্বাভাবিকভাবেই আসছিল। এমন একটা দিনে, এমন একটা সকালে আমার দুই মহিলার সঙ্গে দেখা হলো পাড়ার মুদির দোকানে। রোজকার যাওয়া আমার, সেরকম ভাবেই তাদের পরিচিত জায়গায় তারা গেছেন। চেহারা দেখেই মনে হচ্ছে কোনো বাড়িতে গৃহ সহায়িকার কাজ করেন। আমরা তো খুব সুন্দর করে গুছিয়ে বলি, কাজের লোক বলি না, ভাবি ওটাই, কিন্তু বলি গৃহ সহায়িকা। সেরকম কাজ করেন, ওই 10 টাকার জিরা, 2 টাকার লবণ এসব নিতে এসছেন। তার মধ্যেই ঘাম মুছছেন এবং একে অন্যকে বলছেন, সকাল থেকেই রোদ উঠলো, আজকেও খুব ভোগাল, আর পারা যাচ্ছে। ওই আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে চট করে এমন কথা রিলেট করে ফেলে সবাই একে অন্যের সঙ্গে। আরেকজন বললো, হ্যাঁ তাই, কষ্ট হচ্ছে। তার মধ্যে একজন বলল যে অবশ্য আর তো 2 দিন পরে রামকেলি, বৃষ্টি হবে। আমি যে সচেতনতায় গ্লোবাল ওয়ার্মিং জানি, আমি যে সচেতনতা থেকে এল নিনো অব্দি জানি, আমি জানি এই গরমের কারণ কি বা আরো কি হয়। আমি এক মুহূর্ত ধাক্কা পেলাম এই সরল বিশ্বাসটার কাছে যে রামকেলি মেলা এলে বৃষ্টি হবে, রথের মেলা এলে বৃষ্টি হবে, হবেই, হতেই হবে। দুজনের মধ্যে এই কনভারসেশনটা আমাকে এক মুহূর্তের জন্য, আমি খুব সহজে ভাবতে পারতাম যা ভাবি, কুসংস্কারাচ্ছন্ন। এই ভাবার যে গর্ব, সে গর্ব নিয়েই বাড়ি ফিরতে পারতাম, হয়তো তাই ফিরি প্রতি মুহূর্তে। তখন আমার মনে হলো যে আচ্ছা, সত্যি সত্যি এই যে গর্বের, এই যে আমাদের যে শিক্ষার, সচেতনতার, এর একটা অহংের যে নির্মাণ আমি বলে বিশ্বাস করি, নিজেকে সচেতন বলে বিশ্বাস করি, সেটা কি কতটা সত্যি? সেটা কি সত্যি, মানে পুরোটাই সেটাই সত্যি? আমি কি এই সরল বিশ্বাসগুলি থেকে অনেক দূরে বাস করি?
এই সারল্য যাকে আমি কুসংস্কার বলি, তার থেকে অনেক উপরে না। আসলে আমি কতটা গড়ে উঠেছি তার মূলে আমি নেই, সেই আমিটা নেই। আমি কতটা গড়ে উঠেছি আছে বহু মানুষের বোধ, তারা সময়কে নির্ধারণ করে দিয়েছে, তারপর তার রেশ অনেক দিন ধরে চলছেই। আমার মনে পড়লো ছোটবেলায় এই গল্পগুলো আমি শুনেছি। আমার দাদু, আমার দিদিমা এই বিশ্বাসটা আমাকে বপন করতে চেয়েছিলেন, আমার মা বিশ্বাসটা বপন করতে চেয়েছেন। সেগুলো আমি সাগ্রহে গলাধ্যকরণ করেছি। তারপরে এখন আমি সেগুলোকে ডিসকার্ড করার আগে এক মুহূর্ত তো থমকে দাঁড়াই যে আমার নির্মাণের পিছনে সমস্ত বিশ্বাসগুলি ছিল, সেই সমস্ত সারল্যগুলি ছিল। এই কথাটা আমি পেলাম এই বইয়ে। আমি চলেছি, ঘরও চলছে। আমাকে ধাক্কা মার, আমি শতানিকে ঢোকার চেষ্টা করি, কিন্তু এই যে শতানিকে ঢোকার একটা সমস্যা আছে। শতানিক আমার এখন ভৌগোলিকভাবে যতটা কাছে বসে আছে, মানসিকভাবে প্রায় ততটাই কাছেই থাকে। ফলে ওকে দেখার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। একটা অন্য প্রসঙ্গে আসে। আপাত দৃষ্টিতে আমরা সকলে ভীষণ সমকালে ভক্ত। আমি সব জানি। আমি জানি ইসরায়েল হামলা করছে ইরানের উপর। আমি জানি এতগুলি শিশুর মৃত্যু হয়েছে। আমি জানি মালদায় বৃষ্টিতে বন্যা হয়েছে। আমি জানি এতগুলি হাজার হাজার ছেলে মেয়ে চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে। এই সমসাময়িকতায় আমি বিশ্বাস করি, সমসাময়িকতায় বাঁচতে ভালোবাসি। আমি আলোচনার মধ্যে সমসাময়িকতা আসে, এবং আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমার একটা সাংবাদিকতার নেশা আছে বলে আমার একটা সমসাময়িকতা বেশি আছে, এবং আমি এইটা নিয়ে একটা গর্ব আছে। আমি সমসাময়িক সব ব্যাপারে খবর রাখি। আমাকে কেউ জিজ্ঞেস করে ওখানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি গর্বের সঙ্গে বলি আসলে ওটাই হয়েছে। সমকাল, সমসময়ে, বর্তমান, এই তাৎক্ষণিক সময়টার উপর যে ভক্তি আমার, যে আমার মনে হয় নিবিড় ভাবে আমি দেখছি, এই নিয়ে আমার যে গর্ব, সেইটাই আমি আবার ধাক্কা খাই। কখন ধাক্কা খাই জানিস? ধাক্কা খাই কিছু শব্দের মধ্যে দিয়ে। সে আমাকে বুঝিয়ে দেয় সমকালকে দেখার মধ্যে আসলে একটা সমস্যা আছে। যে সমকালকে নিয়ে এত মুখাচ্ছন্নতা, তাতে একটা মায়োপিয়া আছে। এই সমকালে আমার প্রবল আসক্তি, ব্যক্তি আমার। কিন্তু সত্যি কি স্বচ্ছতা দেয় সেই দৃষ্টি? শতানিক যখন বলে যে দীর্ঘ সময় পেরোনোর পর তোমরা ঠিক আমাকে অক্ষরে অক্ষরে খুঁজে পাবে, অনেকটা সময় না পেরোলে সমকালের কুয়াশা কাটে না। এই অসামান্য লাইনটা আমাকে আবার শতানিককে দেখতে চালিত করে। আমি শতানিকে প্রবেশ করি, আমি শতানিকে ছুঁতে চাই। এটা তো সত্যি। আমি তো সত্যি দেখতে পাই না আমার মা একজন মহিলা, আমি দেখতে পাই না। আমার আদরের বোনটা, সে যে একটি মেয়ে, আমি দেখতে পাই না। কারণ সব সময় একটা দৃষ্টির মধ্যে একটা ঘোলাটে দৃষ্টি থাকে, তার মধ্যে প্রচুর সাবজেক্টিভিটি থাকে। আমি আমার মাকে কোনো মহিলা হিসেবে দেখতেই পারবো না। মা তো মা, তাকে কোনো মানুষ হিসেবে আমি দেখতে পাই। শতানিক আমাকে খুঁচিয়ে দেয়, তার প্রতি আমাকে আগ্রহী করে তোলে। এটা একটা মজার ব্যাপার যে এই বইটার ক্ষেত্রে প্রীতমের কথা আমি রিপিট না করে পারা যাবে না, কারণ এত সম্পৃক্ত সেই পাঠগুলো যে এই বই থেকে পড়া যায় না। এই বই থেকে এক কথায় কিছু নির্দিষ্ট কোনো উপসংহারে আসা খুব কঠিন। কিন্তু বইটা পাঠ করতে হয় শতানিকের প্রতি আগ্রহী।
আমি শতানিককে খুঁজতে যাই, আবার শতানিককে খুঁজে ফিরি। তখন শতানিক কি করে? শতানিক তখন প্রকাণ্ড শূন্যতার ভেতরে এত বাক, ও ব্যবহার করে শব্দটা বাক। একটু আগেও বলেছে লেখাটা সাইকোসোম্যাটিক, এটাও বিশ্বাস করে। ওর প্রতিটি লেখার মধ্যে শরীর ও শরীরের ব্যবহারটা এত তীব্র, সেটা কখনোই সেন্সুয়াল হয়ে যায় না, ভীষণ সেন্সুয়াস থাকে। ইন্দ্রিয়গুলো অসম্ভব তীক্ষ্ণ হয়ে থাকে, এবং সেই কারণেই ও বোধহয় শব্দটা উচ্চারণ করেছে বাক। আমি হলে হয়তো শব্দ বলতাম, আওয়াজ বলতাম, অন্য কোনো শব্দ ব্যবহার করতাম। ও বলছে প্রকাণ্ড শূন্যতার ভিতরে এত বাক, হারিয়ে ফেলছি সংগীত। এভাবে যোগাযোগ তৈরি করতে পারি। আর আমি শতানিককে খুঁজছি, আমি শতানিককে ছুতে চাইছি। আর শতানিক লিখছে প্রকাণ্ড শূন্যতার ভিতরে এত বাক, হারিয়ে ফেলছি সংগীত। এভাবে যোগাযোগ করতে পারি। নিজেরই রক্ত মাংসে ডুবে গিয়ে সারাদিন ধরে কি যে হয়, অনেকবার আমি শতানিক হয়ে উঠি। লেখক নিজে দাবি করছে সে অনেকবার শতানিক হয়ে ওঠে। তার মানে এই বইটার মধ্যে একজন লেখক নেই। আমি আবার ধাঁধায় পড়ি, আমি আবার অস্বস্তিতে পড়ি। আমি শতানিককে বুঝতে চাইছি, আমি শতানিককে দেখতে চাইছি। ও যে ঘরে চলেছে, যে ঘর চলছে, ও চলেছে, সেই চলনে যেতে চাইছে। আচ্ছা চলো, শতানিককে চলে। শতানিকের কোনো দায় নেই সরল রেখায় চলা, কখনোই নেই। ও সরল রেখায় চলার কথা ছিল না। সে হাঁটে, সে হোঁচট খায়, সে উপর হয়ে শুয়ে থাকে, পাশ ফিরে শোয়, আবার টাকায় চোখে পড়ে একটা সরু রাস্তা, একটা বাগান, পুকুর, একটা দুর্গ। আমি হাঁটছিলাম, এই সরু রাস্তা, এই পুকুর, এই বাগান, এই দুর্গ দেখে আমি সত্যি সত্যি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আমার সেই অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমার সামনে ভেসে উঠলো, যে মোলায়েম দৃশ্যটাকে আমি চিনি, আমি লালন করি, আমি তুই আমরা সবাই চিনি। এটা আমরা বাংলার সাহিত্যে প্রচুর পড়েছি, নিজে দেখেছি। এই মোলায়েম রাস্তাটার মধ্যে দিয়ে শতানিক যেতে গিয়ে যেটা দেখালো আমায়, সেখানে আমি ধাক্কা খাই। আবার দুর্গের ভেতরে, যে দুর্গটা দেখি, সেই দুর্গের ভেতরে সবকিছুই শান্ত, অমলিন, এবং ঘুম দিয়ে জড়িয়ে রাখা দেবতারাও অদ্ভুত স্তব্ধ। একটা দেবতাকে ঘুম দিয়ে জড়িয়ে রাখা, এই শব্দটা লেখার জন্য বোধহয় 1000 মাইল পথ হাঁটা যায়। ঘুম দিয়ে জড়িয়ে রাখা দেবতা, আমি কখনো ভাবিনি। আমি তৎক্ষণাৎ চলে আসি আবার সমকালে। আমি দেখি হাজার হাজার দেবতাকে জাগিয়ে তোলার চেষ্টা চলছে, কিন্তু যে দেবতা আমার সঙ্গে কথা হচ্ছিল, তো যে আমার দেবতা আমার মতো, সেই দেবতাকে আমি ঘুম পাড়িয়েও রাখতে পারি, মানে ঘুম দিয়ে জড়িয়ে রাখা যায় দেবতাকে। শতানিক না বললে আমি ভাবতাম না। আমি নতুন করে ভাবতে বসলাম। আমি শতানিককে ছুতে চাইছি, বারবার করে বলছি। আমি আসলে এই বইটা কিন্তু শতানিককে জিজ্ঞেস করবোই না কোনো। আমি বইটার মধ্যে দিয়ে শতানিককে পাওয়ার চেষ্টা করবো। শতানিককে এত কাছে পেয়েছি বলে আমি ওকে জিজ্ঞেস করবো। আমি বরং ইন্দ্রিয়গুলি শতানিকের এত সচেতন, সেই ইন্দ্রিয় থেকে শতানিক কখনো নিজেকে সরাতে চায়। এবং এই ব্যাপারটায় প্রীতম বলেছিল, আমি মানে ওই জায়গাটা প্রীতম অতটা বলেনি। আমার যেটা খুব মনে হয়েছে, শতানিকের যে ইন্দ্রিয় সচেতনতা, সেইটা শতানিক গোটা লিখন প্রক্রিয়াটার মধ্যে দিয়েই চালাতে চেয়েছে খুব সচেতন। ও জানে যে শরীর ছাড়া লেখা হয় না, শরীরকে নিয়ে লেখার কথা ভাবে আমরা ম্যাক্সিমাম ভাবতে পেরেছি। ও শরীর দিয়ে লেখে, ও নিয়ে লেখে না। যে কারণে ও উৎপল কুমার বসুকে এক জায়গায় কোট করেছে, ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব আমরা যেটাকে দিই সেটা হচ্ছে আমি তুই সবাই দিই চোখ, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপল কুমার বসুর একটা লাইনও কোট করে বলছে,
চোখকে এত গুরুত্ব দিই আমরা, আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্বক। আমি শিউরে উঠি, ত্বক। ত্বক মানে স্পর্শ। স্পর্শের তো নানান মাত্রা আছে। আমি খুব সচেতন ভাবে বলল যে ত্বক হচ্ছে সেই ইন্দ্রিয়টা যা আমাকে অনুভব করতে শেখায়। আমার মধ্যে সেই মুহূর্তে একটা শব্দ ভেসে উঠলো, সেটা হচ্ছে আমি যখন ব্যথা পাই, আমার যখন আঘাত লাগে, আমার মা তখন ব্যথা পায়। সেই যে শৈশব থেকে আমি বহন করে নিয়ে চলেছি এই বোঝাটা, যে আমি ধাক্কা খেলে আমার মায়ের আঘাত লাগে, আমি পড়ে গেলে মা চোট পায়। এই অ্যাটওয়ানমেন্ট, এই শরীরের ভেতরে ঢুকে অনুভব করা, এই ক্ষমতার শতানিক যেন ঝাঁকুনি দিয়ে বোঝাতে চাইল আমাকে। আমি আবার শতানিককে খুঁজি, আমি আবার শতানিককে খুঁজতে খুঁজতে চেষ্টা করি, আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সজাগ করতে চাই। তখনই এই শব্দগুলো ভেসে আসে আমার কাছে। শতানিক আসলে যে কথাগুলো বলতে চায়, যে বলতে চেয়েছে, তার সবটাই আমি ধরতে পেরেছি, তার সবটাই আমি শতানিকের সঙ্গেই একই সুরে গাইছি, একই সুরে কথা বলছি, তা আমি দাবি করি। সে কারণে প্রথমেই আমি ওই অ্যাপোলজিটা চেয়ে নিয়েছি। আমি সরে আসছি শতানিকের কাছ থেকে। আমি বইটাকে নিজের মতো করে দেখতে চাইছি। আমি বইটাকে আসলে আমি খুঁজতে চেয়েছি শতানিককে না বলে, বরং বলা ভালো আমি নিজেকে খুঁজতে চেয়েছি। এবং যে বইটা আমাকে বলে যে ছায়া বহন করে এসেছে এতদিন, তার চিহ্ন মাত্র এতটুকু অবশিষ্ট নেই। এই যে ব্যাগেজ আমাদের সঙ্গে থাকে, যে স্মৃতির বোঝা, যে কথা বলছিল স্মৃতিকে কখনোই ও একবারের জন্য স্মৃতি চারণ করেন, ও স্মৃতিটাকে ইটসেলফ একটা সাবজেক্ট করেছে। এবং দাপটের সঙ্গে বলতে পারে যে ছায়া বহন করে এসেছে এতদিন, তার চিহ্ন মাত্র এতটুকু অবশিষ্ট নেই। এইটা সত্যি সত্যি অ্যাচিভ করতে পারা, এটা সত্যি সত্যি দাবি করে বলতে পারা, এই সাহস আমার নেই। এই সাহস আমি জানি না অন্য কারো আছে কিনা। এই সমস্ত স্মৃতিকে আমি ডিসকার্ড করছি, এক ফোঁটাও আমি চিহ্ন রাখবো। কারণ শতানিক একটা বড় সত্যের মধ্যে দিয়ে গেছে। আমার শুধু রবীন্দ্রনাথের গানের কথা মনে হয় গৌতম দা, যখন আমি শুনি তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, তখন আমার মনে হয় যে আমার এই সত্তাটা, যে অনেক বড় একটা সত্তার একটা অংশ, যা আমি এতদিন ধরে জোর করে ডিসকার্ড করতে চেয়েছিলাম, সেটা ঘেঁটি ধরে মনে করিয়ে দেওয়ার জন্য একটা বইয়ের দরকার ছিল, সেটা ঘেঁটি ধরে মনে করিয়ে দেওয়ার জন্য একটা কলমের দরকার ছিল। সে কারণে শতানিক পাথরে হাত রাখে। যখন পাথরে হাত রাখে, পাথরের মধ্যে এবড়ো খেবড়ো সেই পাথর, সেই মোলায়েম সেই পাথর, তার মধ্যে কত স্মৃতি আছে শতানিক সেটা অনুভব করে। আমি আবারও বলছি, আমি ফিরে যাই শতানিকের বইয়ের কাছে। আমি শতানিককে খুঁজতে চাইছিলাম। আমি দেখেছিলাম বইটির নাম আমি চলছি, ঘরও চলছে। আসলে আমি একটু পরে বুঝলাম আমি চলছি, আমি বই শেষ করার পরে বুঝেছি আমি চলছি, ঘরও চলছে, পাঠক চলছে। এবং এই চলনটা কোথাও শেষ করতে চায়নি লেখক। সে কারণেই বোধহয় শতানিকের এই বইটা বারবার করে পড়তে হবে, এক লাইন এক পাতা দু পাতা করেই পড়তে হবে। এবং যে পাঠের মধ্যে আমার সংশয় আমি কাটাতে পারবো না, কারণ লেখক নিজে সংশয় কাটাতে চায়নি, কখনোই ডিকটেট করতে চায়নি। কিন্তু এই চলনটা, যেটা দীর্ঘ চলন, যার কিছু অংশ প্রতি মুহূর্তে আমার কাছে সত্যি হয়ে ওঠে, তখন আমার মনে হয় এই বইটি এক দীর্ঘ পথ চলা। কতটা দীর্ঘ? শতানিকের কথায় ধার করে বলতে হয় অবয়বহীন সংশয়ের মধ্যে। শুভ্র মৈত্রকে ধন্যবাদ। শুভ্রদা যতটা ভয় পাচ্ছিলেন বইটা নিয়ে কিভাবে বলবেন,
আমরা দেখলাম যে শুভ্রতার নিজস্ব ভঙ্গিতে শুভ্রতা 6 মারবে। আমরা কয়েকদিন ধরেই আমি আর শুভ্রতা খুব মজা করে বলছিলাম এই বই নিয়ে বলা যায় আমরা মালদা থেকে পালিয়ে যাই। মানে এতজন মানুষ থাকবে তার সামনে কিছু তো একটা বলতে হবে, এটা তো আমাদের পূর্ণ অভ্যেস। একটা অন্তত গল্প দাঁড় করানো, অন্তত কিছু ভালো ভালো কথা বা খারাপ কথাই, কিন্তু কিছুই যে দাঁড় করাতে পারছিলাম না আমি, শুভ্রতা বা আসলে এই যে সেরিব্রাল এটাকেই বা কি করে প্রতিষ্ঠা করব, এটা আমাদের খুব ভয় ছিল। শুভ্রতা সমসাময়িককে যিনি সবসময় সঙ্গে নিয়ে ব্যাগেজ করে নিয়ে ঘুরেন, এবারে শুরুটা সেভাবেই শুরু করেছিল। আমি ভাবছিলাম যে তিনি কি এই বইটিকেও তার কোনো রাজনৈতিক অনুষঙ্গে এনে ফেলবে। দেখলাম না, শুভ্রতাকে এই বইটার পাঠ যে শুভ্রতাকেও ভিতর থেকে পাল্টে দিতে পারে। একটা বই তো তাই, আমরা বলি প্রত্যেকটি বই পড়ার পর মানুষটাকে একটু একটু করে পাল্টে দেয়। শুভ্রতাও পাল্টে দিচ্ছে, হয়তো আবার পড়বো যখন আবার একটু করে পাল্টে যাবে। একটি বইয়ের এই জার্নিটা আমাদের কাছে খুব প্রিয়। শতাধিককে অসংখ্য ধন্যবাদ এই সময়টা আমাদের সঙ্গে কাটানোর জন্য। যারা এসেছেন তাদেরকেও খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের পাঠক হিসেবে যাদের পড়া আছে বা শতাধিকের সঙ্গে কোনো কথা বলার থাকে, আমরা সেটাও সেই পর্বটাও রাখতে চাইছিলাম। আপনারা যদি কেউ কোনো প্রশ্ন বা কোনো কথা শতাধিকের সঙ্গে ইচ্ছে করে শেয়ার করতে, আপনারা করতে পারেন। কারো কোনো কথা, কারো কোনো বলা, কারো কোনো জিজ্ঞাসা। এরপর আমরা এখানেই অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। মানে আমার আর কিছু বলার নেই, এবং আমাদের দেখা হচ্ছে শহরতলির পরবর্তী কোনো একটি অনুষ্ঠান।